আমার চ্যানেলটা মূলত মনস্টার কে ড্রামা থেকেই শুরু। তো আজকে আমি আবারও এক্সপ্লেইন করব মনস্টার কে ড্রামা। ড্রামার শুরুতেই আমরা আমাদের লিড ক্যারেক্টার লিকে দেখতে পাই। সে চোখে দেখতে পারতো না, তবে কানে খুব ভালোই শুনতে পারতো। তার মেয়েরা তার সম্পর্কে কী আলোচনা করছে এটাও সে শুনতে পেত। তারা যে তাকে বাসি খাবার দিচ্ছে, তার অনুপস্থিতিতে তার জিনিসগুলো চুরি করার চেষ্টা করছে, সবকিছুই সে বুঝতে পারতো। একদিন খাবার টেবিলে সবকিছু বোঝার পর সে সবকিছু ফেলে দেয়, আর সে তার দুইটি মেয়েকে জব থেকে বের করে দেয়। এটা শুনে তার খালা চলে আসে। তার খালা তাকে বলে, আর কতদিন এভাবে চলবে? তুমি কতজন লোককে এই কিছুদিনের মধ্যে জব থেকে বের করে দিয়েছো। লি তার উকিলকে নিয়ে কোথাও যেন যাচ্ছিল। সে তার উকিলকে বলে, প্লিজ আপনি একটু সাবধানতা বজায় রাখবেন। কিছু মাস পর আমার বয়স হয়ে যাবে 18, তখন আমি সবকিছু আমার নিজের নামে করতে পারবো। আমার চিন্তা হচ্ছে আমার বাবা মায়ের সম্পত্তি এবং তাদের জিনিসপত্র নিয়ে। তাছাড়া আমি কোনো বিষয় নিয়েই চিন্তা করি না। সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদের একটি অ্যাক্সিডেন্টের ঘটনা দেখানো হয়, যাতে লিয়ের মা বাবা মারা গিয়েছে, একমাত্র লি বেঁচে গিয়েছে। এদিকে আমাদের লির আঙ্কেল এবং আন্টিকে দেখানো হয়। এটা ছিল লিয়ের খালা আর খালার জামাই। খালার জামাইয়ের নাম ছিল জেজে। পরদিন সকালে একজন কাজের মেয়েকে নিয়ে আসা হয়। মেয়েটিকে দেখে লি চিনতে পারে, তাই বলে, তোমার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছে? তখন মেয়েটি বলে যে হ্যাঁ, আমার সাথে আপনার দেখা হয়েছে আপনাদের হসপিটালে। সে জিনার নাম জিজ্ঞাসা করলে জিনা বলে, আমার নাম জিনা। লির তার কথা শুনে তাকে ভালো লাগে আর কাজে রেখে দেয়। লি জিনাকে বিশ্বাস করতে শুরু করে। লি আর জিনার মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। লি মনে মনে ভাবে জিনাকে বিশ্বাস করা যাবে, কিন্তু লি একদিন তার খালার সাথে জিনাকে কথা বলতে শুনে। তার খালা জিনাকে বলেছিল তার উপর নজর রাখার জন্য। এটা শুনে সে জিনাকে জব থেকে বের করে দেয়। জিনা বলে, আপনি এছাড়া আর কোনো কিছু কি করতে পারেন না? সবাইকে শুধু জব থেকে বের করে দেন। প্রবলেম আপনার চোখে না, আপনার মাথায়। আপনি কাউকে বিশ্বাসই করতে পারেন না। যদি আপনি কাউকে বিশ্বাসই না করতে পারেন, তাহলে আপনার পুরো লাইফ আপনি কিভাবে কাটাবেন? লি জিনার কথা শুনে অনেক রেগে গিয়ে তার টেবিলটাই ভেঙে ফেলে। আর তখন তার এই কথাগুলো বারবার রিপিট মনে হতে থাকে। এদিকে লিয়ের খালার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলে, তোমার খালা তোমার হসপিটাল নিলামে তুলছে। তুমি যদি চাও তোমার এই হসপিটালটাকে বাঁচাতে, তাহলে তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। লি বিষয়টা শোনার পর অনেক চিন্তিত হয়ে তার উকিলকে কল করে। তার উকিল বলে, চিন্তা করবেন না স্যার, আমরা সবকিছু ম্যানেজ করে নিব। ম্যানেজ করার কথা বলে সে লিকে ঘরবন্দি করে রেখে যায়। এতে লি খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর সে কিছু কাপড় একসাথে জোড়া লাগিয়ে নিচে নেমে যায়। গাড়ির জন্য সে বাহিরে অপেক্ষা করছিল, কিন্তু কোনো গাড়ি সে পায় না। তখন রাস্তা দিয়ে জিনা যাচ্ছিল। জিনা তার কাছে দাঁড়ালে সে বলে, তোমার হেল্প আমার প্রয়োজন নেই। জিনা বলে, এখানে আপনি কোনো গাড়ি পাবেন না, আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। সে বলে, না, আপনার হেল্পের আমার কোনো প্রয়োজন নেই, আপনি আমাকে কি থেকে কি করে ফেলবেন। লি যখন হেঁটে যাওয়ার চেষ্টা করে, তখনই সে একটি গাড়ির নিচে পড়ে যায়। তখনই এখানে জিনা চলে আসে আর বলেছিলাম না আপনি একা যেতে পারবেন না, চলে আসুন আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দিব। লি যেহেতু ফার্স্ট টাইম স্কুটারে উঠেছিল, তাই তার কিছু প্রবলেম হচ্ছিল। তখন জিনা বলে, আমাকে শক্ত করে ধরুন, আপনার কোনো প্রবলেম হবে না। এদিকে আমরা দেখতে পাই সবকিছু অ্যারেঞ্জ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হসপিটাল বিক্রি হয়ে যাবে। লি আসে আর বলে যে আমি আমার কোম্পানি বিক্রি করতে চাই না। আমার কোম্পানি যারা কিনবে তারা প্লিজ এই কোম্পানি কিনতে চাইবেন না, যেহেতু আমি এখানে রাজি নেই। এখান থেকে সবাই চলে যায় আর লি তার খালাকে গালি দিতে শুরু করে। বলে, আপনি আমার মা বাবাকে খুন করেছেন, আর আপনি এখন আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছেন। তার খালা অবাক হয়ে শুনতে থাকে আর বলে, কি বলছো এসব? আমি তোমার মাকে কেন মারতে যাব? তোমার মা হচ্ছে আমার বড় বোন, তাকে মারার তো কোনো প্রশ্নই আসে না। এদিকে আমরা জেজেকে দেখতে পাই কারোর সাথে ফোনে কথা বলছিল। এখানে জেজের ওয়াইফ লির খালা জানতে পারে আসলে সব ঘটনা জেজে ঘটিয়েছে। জেজে সম্পত্তির জন্য লিয়ের মা বাবাকে খুন করিয়েছে। এটা জানার পর খালা তাকে এসে বকাঝকা করতে শুরু করে। তখন সে বলে যে তুমিও তো আমার থেকে কম না, তুমিই তো বলেছ লি কখনো নিজের চোখে দেখতে পারবে না। তুমি তো খুব ভালো করেই জানো লিয়ের চোখের অপারেশন করলে লি সবকিছুই দেখতে পারবে। তাহলে তুমি কেন মিথ্যা কথা বলছো আর আমাকে উল্টা আসছো শাসানোর জন্য? দেখো, তুমি খুব ভালো করেই জানো আমি যা করছি আমাদের ভালোর জন্যই করছি। এদিকে রশনিকে দেখানো হয়। রশনি জেজেকে ফলো করে একটি বাসায় আসে। বাসায় সে দেখতে পায় জেজে কোনো একটি মেয়ের সাথে দেখা করার জন্য এসেছিল। সে এই পিকচারগুলো উঠিয়ে খালাকে দিয়ে দেয়।
খালা পিকচারগুলো দেখে কিছুটা অবাক হয়, কারণ এটা অন্য কেউ না, তারই বেস্ট ফ্রেন্ড ছিল। তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার হাজব্যান্ডের এমন একটি সম্পর্ক দেখে সে অবাক হয়ে যায়, আর তখনই তার বেস্ট ফ্রেন্ডের কাছে চলে আসে। তার ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে। তাদের কথা বলার মধ্যে লিয়ের খালা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যায়। সিঁড়ি থেকে পড়ে গিয়ে লিয়ের খালা যেহেতু মারা গিয়েছিল, এখন এই বিষয়টা কি করবে এটা নিয়ে যে দুশ্চিন্তায় পড়ে যায়। সে একটি গুন্ডাকে কল করে বলে, যার অনেক ক্রিমিনাল রেকর্ড রয়েছিল। সে তাকে বলে, তুমি এই লাশটিকে গুম করে দিবে, নিজের উপর দোষ নিয়ে নিবে, আর যদি তুমি পারো লিকে ফাঁসিয়ে দিবে। এখানে ওই মেয়েটির কিছুটা গিল্টি ফিল হচ্ছিল, তারপরও সে কিছু করতে পারে না, কারণ যেহেতু সে খুন করেছিল, এখন তো তার করার কিছুই ছিল না। এদিকে তারা প্ল্যান করে লিকে তাদের হসপিটালের একটি রুমে আনায়, যে রুমে তারা লিকে মারার প্ল্যান করে। লি যখন এই রুমে আসে, রুমে কিছুটা গ্যাস ছেড়ে দেওয়া হয়। গ্যাসের কারণে লিয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তখনই এখানে জিনা চলে আসে। এখানে একটি মাত্র অ্যান্টিডোট ছিল, আর অ্যান্টিডোটটি লি জিনাকে লাগাতে যায়। জিনা বলে, অ্যান্টিডোট আমার কোনো প্রয়োজন নেই, আপনার উপর দিলেই ভালো হবে। তাই সে লিয়ের উপর অ্যান্টিডোটটা অ্যাপ্লাই করে। লি বেঁচে যায়। লি বাঁচার পর যে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে তাকে একটি মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। লি কী করবে কিছুই বুঝতে পারে না। সে যেহেতু অন্ধ ছিল, তাই জেলের দিনগুলো লিয়ের অনেক কষ্টে কাটছিল। লিয়ের খালাকে যে গুন্ডা দ্বারা দাফন করা হয়েছে, ওই গুন্ডাটি লিয়ের পিছু লেগে যায়, কারণ যে তাকে টাকা দেওয়ার কথা বলেছে। সে তাকে অনেকবার মারার চেষ্টা করলেও মারতে পারে না, কারণ লিয়ের ভাগ্য ভালো ছিল। ওই গুন্ডাদের গ্যাং অন্য একটি ছেলেকে মারার চেষ্টা করছিল। ওই ছেলেটি আসে আর লিকে সব কিছু জানিয়ে দেয়। তারা দুইজন একটি প্ল্যান বানায়, আর ওই প্ল্যান অনুযায়ী তারা কাজ করে। লি ওয়াশরুমে ওই গুন্ডাটিকে ডেকে নিয়ে যায়, আর এমন বান করে যে ওই গুন্ডাটি লিকে মারার চেষ্টা করছিল। প্ল্যান অনুযায়ী পুলিশ এখানে চলে আসে, আর ওই গুন্ডাটিকে এখান থেকে ধরে নিয়ে অন্য সেলে বন্দি করে রাখে। গুন্ডাটি কিছুক্ষণের মধ্যেই জানতে পারে, বা কিছুদিনের মধ্যেই সে জানতে পারে সে অসুস্থ। ওই দিন হসপিটালের যে রুমে সে বন্দি ছিল, ওই রুমে যে গ্যাসটা ছাড়া হয়েছিল, ওই গ্যাসের অ্যান্টিডোট না দিলে সে হয়তো খুব দ্রুতই মারা যাবে। এই জন্য সে চলে আসে লিয়ের কাছে। লিকে বলে, আমি সব কিছু জানি, আমি তোমাকে সব কিছু বলে দিব, তবে তোমাকে আমার একটি হেল্প করতে হবে, আমাকে অ্যান্টিডোট দিতে হবে। লি বলে, নো প্রবলেম, আমি তোমাকে হেল্প করতে পারি, তবে আগে বলো আমার বাবা মায়ের খুনের পিছনে কে রয়েছে। তখন সে বলে, এটা তো আমি জানি না, তবে আমি এটা জানি তোমার খালাকে খুন করেছে তোমারই আঙ্কেল জে আর তার গার্লফ্রেন্ড। এটা জানার পর সে তো আরও অবাক হয়ে যায়। তাকে যখন জেল থেকে রিলিজ করা হয়, তখনই জেজে তাকে নিতে আসে, কিন্তু সে জেজের সাথে যেতে নারাজ। জেল থেকে বের হওয়ার পর জেজে লিকে প্ল্যান করে একটি মেন্টাল হাসপাতালে রেখে আসে। এখান থেকে লি কীভাবে বের হবে কোনো কিছুই বুঝতে পারে না। অনেক কষ্ট করে সে এখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর তাকে হেল্প করে তারই খালার অ্যাসিস্ট্যান্ট। তার খালার অ্যাসিস্ট্যান্ট তাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছিল। সে অনেক দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করলেও যে লোকেরা তার পিছু পড়ে থাকে। তার খালার অ্যাসিস্ট্যান্ট অনেক জোরে গাড়ি ড্রাইভ করছিল, কিন্তু এক পর্যায়ে তারা জানতে পারে যে তাদের পিছু করছে আর তাকে খুন করে ফেলবে। তাই একটি জায়গায় সে গাড়িটা থামিয়ে রাখে। গাড়িটা থামিয়ে রাখার পর লি এখান থেকে নেমে ঝাঁপ দিয়ে দেয় পানিতে। সে এখান থেকেই বদলা নেওয়ার চিন্তাধারা শুরু করে দেয়। পরদিন লির ময়লার বাগারে হোশ ফিরে। হোশ ফেরার পর সে কিছুদিন পাগলের মতো রাস্তাঘাটে ঘুরতে থাকে। এইভাবেই সময় চলে যায়। কিছুদিন পর তার পেনির সাথে দেখা হয়। পেনি ফার্স্টে তাকে চিনতে পারে না। সে তাকে অনেক ক্লু দেয়, কিন্তু সে তাকে কোনোভাবেই চিনতে পারে না। একটি পিচ্চি ছেলে এসে বলে যে আপনার বাগারে কিছু গুন্ডা ঢুকেছে। সে ওই গুন্ডাগুলোকে মারে। তখনই তার সামনে পেনি চলে আসে। পেনি বলে, তোমার চোখের অপারেশনের জন্য যা টাকা আসে সব আমি দিয়ে দিব, তোমাকে আমি সুস্থ করতে চাই। এদিকে আমাদের দেখানো হয় লিকে সুস্থ করে তার নতুন নাম দেওয়া হয়, সাথে তার প্লাস্টিক সার্জারি করে তার পড়ালেখা কমপ্লিট করানো হয়। এতে সে এখন নতুন রূপে চলে এসেছিল। এদিকে আমাদের ডোডো কোম্পানির হেডকে দেখানো হয়। ডোডো কোম্পানি এখানে অনেক বড় একটি কোম্পানি ছিল। এখানে এন্ট্রি হয় অ্যান্ড্রিও নামের একটি ছেলের। এখানে এই কোম্পানির প্রেসিডেন্টের ছেলে ছিল, যে এই ছেলেটিকে খুঁজে বের করে নিয়ে এসেছে। সে এন্ট্রিকে আমেরিকা থেকে নিয়ে এসেছে জাস্ট ওই কোম্পানির প্রেসিডেন্টের বিরুদ্ধে অ্যাপ্লাই করার জন্য। এদিকে আমাদের ওই কোম্পানির একটি ইন্টারভিউয়ের দিন দেখানো হয়।
যেখানে জিনা লি দুইজনই এসেছিল। জিনার কণ্ঠ শুনে লিয়ের কিছুটা পরিচিত মনে হয়। যেহেতু জিনাও নিজের নাম চেঞ্জ করে ফেলেছিল, তাই লি তাকে চিনতে পারে না। একে অপরের সাথে ধাক্কা খেয়ে যখন জিনার বই পড়ে যায়, লি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জিনা বলে, এইভাবে তাকানোর কিছু নেই, আপনি আমার বই নষ্ট করেছেন, আপনাকে টাকা দিতে হবে। তখন এখানে অ্যান্ড্রিও চলে আসে। তারা তিনজনই খুব ভালোভাবে এক্সামটি কমপ্লিট করে। এক্সামের খাতায় সবাই অনেক সুন্দরভাবে লিখলেও জিনা কিছুটা ধীরে ধীরে লিখছিল, কারণ সে খুব ভালোভাবে এটার জন্য প্রিপারেশন নেয়নি। এখানে তিনজনই তাদের প্ল্যান অনুযায়ী এসেছিল। তিনজন খুব ভালোভাবে এক্সাম কমপ্লিট করে তারা উত্তীর্ণ হয়ে যায়। তারপর তাদেরকে একটি ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের স্পেশালি ট্রেনিং দেওয়া হবে। ডোডো কোম্পানির প্রেসিডেন্ট মনিটরের মাধ্যমে বলে, তোমাদের প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে হবে। এই কাজগুলো যারা খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে তাদেরকে আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করা হবে। এখানে অ্যান্ড্রিও বারবারই ফার্স্ট হচ্ছিল, কারণ অ্যান্ড্রিওকে হেল্প করছিল যে যতবারই এক্সাম হতো ততবারই এক্সামেই অ্যান্ড্রিও পাস হতো। এতে কিছুটা সন্দেহ হয় লিয়ের। সে মনে মনে ভাবে, অ্যান্ড্রিওকে তো আমরা এতটা পরিশ্রম করতে দেখি না, তারপরও সে কিভাবে ফার্স্ট চলে আসে। এদিকে তাদের ফিটনেস প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাদের শুধুমাত্র লিখিত মৌখিক পরীক্ষা না, তাছাড়াও ফিটনেস পরীক্ষা নেওয়া হতো। যে বুঝতে পারে লি এই জায়গায় থাকলে অ্যান্ড্রিও কোনো কিছুই করতে পারবে না, তাই একটি ক্যামেরাযুক্ত পেন লিয়ের ব্যাগে রেখে দেয়। লি যখন ব্যাগ চেক করে এই পেনটি পায়, তখনই এখানে যে চলে আসে আর এই পেনটি দেখে বলে যে আমরা বলেছিলাম না এখানে কোনো ফোন, সিসি ক্যামেরা বা কোনো কিছু আনা যাবে না। যে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে। লি প্রশ্নগুলোর খুব ভালোভাবেই উত্তর দেয়। জিনা কাজ করতে করতে বেহুশ হয়ে যায়। জিনাকে সবাই এনে হোশ ফিরায়। জিনা কিছুটা দুর্বল ছিল, তাই তার এই অবস্থা হয়। মজো আসে আর সবাইকে কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুত হতে বলে। তাদের সবাই একটি একটি করে টিম তৈরি হয়। অ্যান্ডিও সবার শেষে আসার কারণে তাকে জিনার টিমেই সবাই এখানে খুব সুন্দরভাবে রান্না কমপ্লিট করে। এখানে আমরা রোশনি নামের একটি মেয়ের সাথেও পরিচিত হই। রোশনি তেমন ভালো রান্না জানতো না, তাই সে কোনো রান্নাই ভালোভাবে করতে পারে না। লি ছিল রোশনির টিমে, কারণ রোশনি সব কিছুতেই এগিয়ে ছিল। তবে রান্না বাড়ার কাজে জিনা অনেক অ্যাডভান্স থাকায় সে ফার্স্ট হয়ে যায়। এখানে একটি মামলার বিষয়ে তাদেরকে তদন্ত করতে হবে, তাই অ্যান্ড্রিকে সব তথ্য এনে দেয় যে এবার অ্যান্ড্রিও এইসব দিতে চায় না, বলে আমি আমার যোগ্যতায় কিছু করতে চাই, আমি এইসব করতে চাই না। তখন যে বলে যোগ্যতা এখানে কোনো কিছুই হবে না, এইভাবেই কাজ করতে হবে। আবারও তাদের এক্সাম শেষ হলে আমরা দেখতে পাই ফার্স্ট হয়ে যায় অ্যান্ড্রিও। এইসব দেখে বারবার লিয়ের সন্দেহ বাড়তে থাকে। সে জেজের দিকে সন্দেহর তীর বুনতে শুরু করে, কারণ যে ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না। এদিকে তাদের ফিজিক্যাল এক্সারসাইজগুলোও খুব ভালোভাবেই করা হচ্ছিল। লিয়ের একটি মেয়ের সাথে পড়ায় লি খুব ভালোভাবেই জিততে পারে। তারপর জিনাদের বাড়ি, জিনারাও অনেক ভালোভাবেই খেলে। জিনাও এখানে ফার্স্ট হয়ে যায়। সিন শিফট হয়ে অ্যান্ড্রিওকে দেখানো হয়। অ্যান্ড্রিও কারোর সাথে ফোনে কথা বলছিল, মূলত সে জেজের সাথে ফোনে কথা বলছিল। সব কিছু শুনে ফেলে লি। আমরা তো খুব ভালোভাবেই জানি লিয়ের খান কেমন ছিল। সে এটা বুঝতে পারে যে এসব প্ল্যান করেছে, আর যে অ্যান্ড্রিওকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে, বা হয়তো এটা তাদের প্ল্যান। যে তাকে একটি পেন ড্রাইভ দিয়ে বলে, এই পেন ড্রাইভে ওই মামলার বিষয়ে সব তথ্য আছে, যেই মামলাটি আজ তোমাদেরকে দেওয়া হবে। তখন আমরা দেখতে পাই যে একটি মামলার বিষয়ে এসে বলতে শুরু করে যে তাদেরকে সব তথ্য প্রমাণ নিয়ে কোর্টে হাজির হতে হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে ডোডো কোম্পানিকে নির্দোষ প্রমাণ করতে হবে। মজু তাদেরকে সব কিছু খুব ভালোভাবেই বুঝিয়ে বলে। লি এই বিষয় নিয়ে তদন্ত অলরেডি শুরু করে দিয়েছিল। তখন সে কোনো বিষয় নিয়ে মজুর সাথে কথা বলে। যে আর মজুর মধ্যেও কিছুটা কথা কাটাকাটি হয়, কারণ তাদের মত একদমই মিলত না। একে অপরের বিরোধী দল ছিল। মজু ছিল অনেক সৎ আর সে ছিল অসৎ। লি একটি ভিডিও দেখে, আর এই ভিডিওতে সে মোটা একটি ছেলেকে দেখতে পায়। তখন তার মনে পড়ে যে মোটা ছেলে তো তার ফেস চেঞ্জই করতে পারে। পুলিশ একটি লোককে ধরে নিয়ে আসে। লি আসে আর এই লোকটিকে তারা কেউই চিনতে পারে না, কারণ সে এখন চিকন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর লিয়ের মাথায় আসে, আচ্ছা, ও যদি তার ওজন কমাতে পারে তাহলে তো তার লুক চেঞ্জ হয়ে যাবে। তখন লিয়ের মনে কিছুটা সন্দেহর তার বুনতে শুরু করে। এই তথ্যগুলোর ভিত্তিতে মামলাটি কোর্টে ওঠে। মামলা কোর্টে ওঠার পর সব উকিল তাদের পক্ষ থেকে খুব ভালোভাবেই কাজ করছিল। তখনই লি এখানে ওই লোকটিকে নিয়ে আসে যে লোকটি এই কাজগুলো করেছিল। লোকটি বলে, হ্যাঁ, আমি ডোডো কোম্পানির হয়ে কাজ করতাম। আমি অন্য একটি কোম্পানির কথায়, অন্য একজনের কথায় আমি এই কাজটি করেছি, তবে লোকটিকে আমি চিনি না।
যখন লোকটির নাম্বারে কল করা হয়, লোকটি বের হয় একজন উকিল। যে ফোনটি বের করে দিলে ডোডো কোম্পানি নির্দোষ প্রমাণিত হয় আর ওই উকিলটিকে শাস্তি দেওয়া হয়। সিন শিফট হয়ে আমাদের ডোডো কোম্পানির একটি মিটিং দেখানো হয়। এখানে ডোডো কোম্পানির মালিকের ছেলে নাতানো ছিল। কোম্পানির বিরুদ্ধে একটি মিথ্যা অপপ্রচার ছড়ানো হয়েছে, তাদের কোম্পানি নাকি নকল ওষুধ ব্যবহার করে। এটা শোনার পর প্রেসিডেন্ট অনেক রেগে যায়, বলে এটা তদন্ত করে বের করা হোক কারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জেজেকে কোম্পানির বস তেমন একটি পছন্দ করতো না। যেহেতু সে লয়ার ছিল, তাকে কিছু করারও ছিল না, তাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়। মজু তার পুরো টিমের সাথে আলোচনা করে এটা তাদের নতুন মিশন। এই মিশনটিতে যারা সাকসেস হতে পারবে তারাই এই কোম্পানিতে জয়েন করতে পারবে। মজু সবাইকে সব প্ল্যান বুঝিয়ে বলে, সবাইকে একটি পার্টিতে ইনভাইট করে। পার্টিতে সবাই সবার মতো রেডি হলে এখানে জিনাকে কিছুটা চেঞ্জ করে দেয়। লি বলে, তুমি এই পুরাতন ড্রেসে সুন্দর লাগছে না। রশনি পার্টিতে মাইকেল নামে একটি ছেলের সাথে ডান্স করে। মাইকেলের সাথে সে যখন ক্লোজ হয় তখনই দুর্ঘটনাবশত তাকে এখান থেকে চলে যেতে হয়। মাইকেল এখান থেকে চলে গেলে জিনার সাথে সে ডান্স করে। জিনার প্রতি সে কিছুটা দুর্বল ফিল করে, তাই জিনাও এই বিষয়টির সুযোগ নিয়ে লোকটির রুমে চলে যায়। লোকটি যখন তার ক্লোজ হতে যায় তখনই সে তার উপর জুস ফেলে দেয়। মাইকেল চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। এদিকে লি এবং অ্যান্ড্রিউ জিনার জন্য অনেক চিন্তিত ছিল। তারা দুইজন ওয়েটারের ড্রেস পরে চিন্তা করে জিনার কাছে চলে যাবে। যেমনটা তারা চিন্তা করে তেমনটাই করে, সাথে সাথে দুইজনই জিনার কাছে পৌঁছে যায়। জিনা তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। সে বলে মাইকেলের কাছ থেকে সে এই চিপটা উদ্ধার করে চলে আসবে। তারপর আমরা দেখতে পাই সে তার কাজ করে নিয়েছিল, চিঠি রেখে এখান থেকে চলে আসে। যে তাদের সবাইকে বোঝাচ্ছিল কিভাবে কি করতে হবে। তখনই জিনার ফোনে মাইকেলের একটি এসএমএস আসে। এসএমএসটি দেখে সে সবাইকে দেখায় যে মাইকেল তার সাথে দেখা করতে চাচ্ছে। তখন সে মাইকেলের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মাইকেল তার অনেক প্রশংসা করে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। অ্যান্ড্রিউ এবং লি তার কানে একটি ব্লুটুথ লাগিয়ে দেয়। এতে সে কিছুটা বিরক্তি বোধ করে আর ফোনটাই ভেঙে ফেলে। এদিকে অ্যান্ড্রিউ আর লি জিনাকে বলে, তুমি এই কাজটা তাড়াতাড়ি শেষ করো, না হয় আমরা প্রবলেমে পড়ে যাব। তখনই এখানে মাইকেল চলে আসে, তাই তারা দুইজন পালিয়ে যায়। মাইকেল এসে জিনাকে প্রশ্ন করে এরা দুইজন কারা। তখন জিনা বলে, আমি ওদেরকে চিনি না। মাইকেল এই দুইজনকে দেখার জন্য চলে যায়। দুইজন এমন অ্যাক্টিং করে তাদেরকে দেখে মাইকেল মনে করে তারা হয়তো গে, তাই সে এখান থেকে চলে আসে। তারপর দুইজন হাসতে হাসতে বমি করতে শুরু করে। এদিকে মাইকেল লিকে কল করে বলে, আমি তোমার সাথে তাস খেলতে চাই। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। এদিকে অ্যান্ড্রিউকে দেখানো হয় অ্যান্ড্রিউ মাইকেলকে পটানোর চেষ্টা করছিল। অ্যান্ড্রিউ মাইকেলকে বলে দেয় লি তার সাথে কি কি করেছে। লি অন্য কোম্পানির হয়ে তার বিরুদ্ধে কাজ করছে। এইসব শুনে মাইকেল বুঝতে পারে যে লিয়ের সাথে তার কি করা উচিত। তখন জিনাও মাইকেলের সাথে ছিল, কিন্তু মাইকেল কোনোভাবেই জিনাকে কিছু বুঝতে দেয় না। তারপর সে লিকে ড্রিঙ্ক করিয়ে তার মুখ থেকে সত্যটা বার করার চেষ্টা করে, কিন্তু লি কোনো মতেই সত্যটা বলতে রাজি হয় না। তবে সে কিছু কথা বলে যেই কথাগুলো আমাদের এখন শোনানো হয় না। তখন এখানে জিনাও চলে আসে। জিনা এসে বলে সে কোনো কিছুই করেনি। মাইকেল একজন ডক্টরকে আনে যাতে তাদের মুখ থেকে সত্যটা বের করা যায়। জিনার সামনে লিকে হিপনোটাইজ করা হয়, কিন্তু সে এখানে কোনো কিছুই বলে না। যেহেতু তাকে আগে থেকেই অনেক ভালোভাবে ট্রেন করা হয়েছিল, তাই তাকে এত মারার পরও সে সত্যটা বলে না। সে জানতে পারে অ্যান্ড্রিউ এইসব করেছে। অ্যান্ড্রিউ আর লিয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। একে অপরকে দুম মারামারি করতে শুরু করে। একে অপরের সাথে এতটাই ঝগড়া করে যে তারা একে অপরের ফেস দেখতেও রাজি হয় না। মাইকেল বিশ্বাস করে যে লি সত্য কথা বলছে, তারপরও সে অ্যান্ড্রিউর সাথে যোগাযোগ রাখে। অ্যান্ড্রিউ বিশ্বাস করানোর চেষ্টা করে যে লি যা বলেছে সব মিথ্যা কথা, সে সত্য কথা বলতেই পারে না। মাইকেল খুব ভালো করেই জানে যে আর অ্যান্ড্রিউ একসাথে মিলে আছে। যে মূলত লিয়ের শত্রু। লি বলে, আমি এখানে জেকে শেষ করার জন্য এসেছি, তাছাড়া আমার আর কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি তোমার সাথে কাজ করতে চাই, যদি তুমি আমার সাথে কাজ করতে রাজি থাকো তাহলে আমাকে বলতে পারো, আর তুমি আমাকে বিশ্বাসও করতে পারো, আমি তোমার বিশ্বাস কখনোই ভাঙবো না। তখন মাইকেলের অ্যাসিস্ট্যান্ট বলে, ওকে আপনি অন্ধবিশ্বাস করছেন, এটা আপনার জন্য ঠিক না। মাইকেল বলে, আমি কখনোই কাউকে অন্ধবিশ্বাস করি না। এই কথাটি লিও শুনতে পারে। লি যখন জেজের সাথে কথা বলছিল, জেজে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কোন দুশমনের ছেলে? তখন লি বুদ্ধি কাটিয়ে বলে, কিছু বছর আগে আপনি একজন লোককে কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন, আর ওই লোকের ছেলেই হচ্ছি আমি। এ ঘটনার পর মাইকেল বুঝতে পারে লি হচ্ছে বিশ্বস্ত লোক,
তাই তার ওষুধ ফ্যাক্টরিতে নিয়ে যায়। লি জিনাকে কল করে ফ্যাক্টরির নিউজটি দিয়ে দেয়। ফ্যাক্টরি ছিল আসলে একটি নৌকা লোকেশন ট্র্যাক করে পুলিশ নিয়ে আসার কথা বলা হয়। জিনা সেম কাজ করে, সাথে সাথেই পুলিশ নিয়ে চলে আসে। জিনা যখন পুলিশ নিয়ে চলে আসে, মাইকেল লিকে মারতে শুরু করে, বলে তুমি আমার সাথে এত বড় গাদ্দারি করবি এটা আমি চিন্তাও করতে পারিনি। তখন লি বলে তুই এখান থেকে পালিয়ে যা, আমি তোর সাথে গাদ্দারি করিনি। তখন মাইকেল এখান থেকে পালিয়ে যায় আর লিকে আঘাত করে যায়। এখান থেকে সিন কিছু বছর পরের দেখানো হয়। লি কোনো কারণবশত এতদিন কোমায় ছিল। কোমা থেকে ফেরার পর তার মাথায় কিছুটা ব্যথা হয়, যার কারণে তাকে হিপনোটাইজ করে তার অতীতকে ভুলিয়ে দেওয়া হয়। পেনি মূলত এই কাজটি করেছিল। এখানে একটি কোটিপতি লোক তার বাবা হিসাবে কাজ করে। আসলে লোকটির কেউ ছিল না, তাই লিকে সে অ্যাডপ্ট করে নেয়। পেনি তাকে এই সব বিষয়ে হেল্প করে। তারপর তারা প্ল্যান করে জেজের কাছ থেকে বদলা নিবে। আসলে লি তার কিছু স্মৃতি হারিয়েছিল, পুরো স্মৃতি হারায়নি, যার কারণে তার কিছু কথা মনে ছিল যে তাকে জেজের কাছ থেকে বদলা নিতে হবে। তাই সে পেনির সাথে মিলে কিছু প্ল্যান তৈরি করে। এই প্ল্যান অনুযায়ী সে চায়না পৌঁছায়। চায়না পৌঁছানোর পরই সে মোজোর খোঁজ করে। মোজো আর তার সাথে অন্য একটি সহপাঠীকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল, যারা কিনা একসময় লিয়ের জন্য কাজ করত। লি দুইজনকে খুঁজে বার করে আর তাদের অফিসে নিয়ে আসে। অফিসে তারা লিকে দেখে কিছুটা অবাক হয়, কারণ তারা জানতো না লি জীবিত আছে। তারপর লি তাদেরকে খাবার খাওয়ায় আর সবকিছু খুলে বলে। তখন তারা লিয়ের হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তারপর লি জেজের সাথে দেখা করার জন্য চলে আসে। জেজে মেয়রের নির্বাচনে দাঁড়িয়েছিল। সে এখানে তার প্রচার প্রচারণা করছিল। তখন এখানে লি চলে আসে। লিকে জীবিত দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। আর তার সাথে ছিল মোজো। মোজোকে দেখে তো তার অবস্থা খারাপই হয়ে যায়। এদিকে রশনিকে দেখানো হয়। রশনি বলে পেনি আসলে জেজের সাথে মিলে আছে। এটা শোনার পর লি পেনিকে একটি জায়গায় তুলে নিয়ে আসে। লি পেনিকে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি তুমি খুব ভালো করেই জানো, তারপরেও কেন তুমি এই ঘটনাটি ঘটালে? পেনি তখন বলে যে আমি তোমাকে পছন্দ করতাম, আমি চাই না তুমি জিনার সাথে কথা বলো, তাই আমি জেজের সাথে মিলে জিনাকে আমাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছি, তাছাড়া আর কোনো কিছুই না। লি বলে এখন তোমাকে কি করব বলো। তখন সে তাকে অযথা শ্যুট করার নাম করে সবাইকে বলে যে পেনিকে সে খুন করে দিয়েছে, কিন্তু আসলে সে পেনিকে মারে না, না মেরে তার জন্যই কাজে লাগায়। বলে তুমি আমাকে জেজের সব তথ্য এনে দিবে। পেনিও এতে রাজি হয়ে যায়। লি বাহিরে এসে মোজোকে বলে তুমি পেনির লাশটি ডিসমিস করে দাও। যখন মোজো ভিতরে যায় তখন সে দেখতে পায় পেনি আসলে জীবিত ছিল। এদিকে পেনি টিনার বাসায় চলে যায়। সে জেজের ওয়াইফ টিনাকে সবকিছু খুলে বলে তোমাদের কারণে আজ আমাকে লি মেরেই ফেলতো, একটুর জন্য আমি বেঁচে গিয়েছি। এদিকে লি টিভিতে জিনাকে দেখতে পায়। জিনাকে দেখে তার তীব্র মাথা ব্যথা হতে শুরু করে। অতীতের কিছু সিন তার মনে পড়ে। এতে সে তীব্র যন্ত্রণায় ভুগতে শুরু করে। তখন তার কাছে মোজো চলে আসে, সাথে তার আরেকটি অ্যাসিস্ট্যান্ট। তখন রশনি তাকে সবকিছু খুলে বলে। অ্যাক্সিডেন্টের পর সবকিছু ভুলে গিয়েছিল লি। সে জিনার কথা মনে করতে গেলেই তার এমন তীব্র মাথা ব্যথা হয়। তাই তার সামনে কখনোই জিনাকে আনা যাবে না, আর জিনার সত্যটা তাকে বলাও যাবে না। এদিকে আজ জেজের মেয়র হওয়ার কথা, সব কিছু ফাইনাল হয়েছে। এখন তার নির্বাচনের রেজাল্ট বের হবে। রেজাল্ট বের হওয়ার আগেই জিনা সব কিছু বাস্ট করে দেয়। জেজের এক্স ওয়াইফ জীবিত থাকা অবস্থায় তার রিলেশন ছিল, আর তার ওয়াইফ মারা যাওয়ার পর সে ওই মেয়েকেই বিয়ে করে। তাছাড়াও সে তার এক্স ওয়াইফকে মেরেছে এই বিষয়েও জিনা কথা বলে। এইসব দেখে তার মেয়রের পদটি কেড়ে নেওয়া হয়। জেজে অ্যান্ড্রিকে কল করে বলে তোমার জিনাকে আমি শেষ করে দিব, ওকে আমি খুন না করা পর্যন্ত শান্তি পাবো না, ও আমার লাইফটা ধ্বংস করে দিয়েছে। তখন অ্যান্ড্রিও বলে যে প্লিজ আপনি ওকে মারতে যাবেন না, ওকে যদি মারেন তাহলে আপনি ওকে মারার আগে আমাকে মেরে ফেলুন, তাতেও আমি হ্যাপি থাকবো, কিন্তু আপনি জিনার কোনো ক্ষতি করবেন না। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। জেজে অ্যান্ড্রিওকে খুব বাজেভাবে মারে, বলে তোকে আমি এই পর্যন্ত এনেছি আমার কথা শোনার জন্য। জিনা অ্যান্ড্রিওকে এই অবস্থায় দেখে সে তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। দূর থেকে লি সবকিছু দেখতে পায়। লি আর অ্যান্ড্রিওর মধ্যে ব্যবসা নিয়ে কিছু কথোপকথন হয়। লি অ্যান্ড্রিওকে জিনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। অ্যান্ড্রিও এখানে বুঝতে পারে লি জিনাকে ভুলে গিয়েছে, তার হয়তো স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, যার কারণে তার জিনাকে মনে নেই। সে বারবার জিজ্ঞাসা করে তোমার কি সত্যিই জিনাকে মনে নেই? তখন সে বলে যে না, জিনাকে তো আমি চিনি না। তখন অ্যান্ড্রিও যায় জিনার সাথে কথা বলতে। এখানে ইমোশনাল হয়ে সে জিনার সাথে কথা বলে। পরদিন সকালে জিনা যখন অফিসে যাচ্ছিল সে লিয়ের মতো কাউকে একজনকে দেখতে পায়। সারাদিন সে ওই রাস্তায় অপেক্ষা করে। রাত হয়ে যায়, বৃষ্টি নামে।
তারপরও সে এই জায়গা থেকে যায় না। তখনই এদিকে লি যাচ্ছিল। লি তাকে দেখতে পায় যে রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছে জিনা। তারপর সে জিনাকে একটি হসপিটালে নিয়ে যায়। অ্যান্ড্রিও তাকে কল করছিল। কল রিসিভ করে লি বলে যে তাকে আমি হসপিটালে অ্যাডমিট করে দিয়েছি। জ্ঞান ফেরার পর সে অ্যান্ড্রিওকে তার পাশে দেখতে পায়। তখন সে মনে মনে ভাবে যে আমাকে তো এখানে লি এনেছে, অ্যান্ড্রিও তো আনেনি। শহরে জিনা লিয়ের পোস্টার লাগাতে শুরু করে। এইসব দেখে অ্যান্ড্রিও মনে মনে ভাবে যে লি আর জিনাকে একদিন দেখা করিয়ে দিবে। লি আর জিনার যখন দেখা হয়, লি তাকে চিনতে পারে না। জিনা তো তাকে খুব ভালো করেই চিনত। লিয়ের অতীতের দিনগুলো মনে হতে থাকে। তখনই লিয়ের তীব্র মাথা ব্যথা উঠে যায়। তার অ্যাসিস্ট্যান্ট এবং মজো এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তারা সব সত্য কথা জিনাকে খুলে বলে। অ্যাক্সিডেন্টের সময় তার উপর যে শ্যুট করা হয়েছিল, বুলেটটি তার মাথায় রয়েছে। সে যদি তার অতীতের দিনগুলো মনে করতে চায় তাহলে সে মারা যাবে, যার কারণে হিপনোটাইজ দিয়ে লিয়ের অতীতকে ভুলিয়ে রাখা হয়েছে। এইসব কথা শুনে জিনা অনেক কষ্ট পায় আর সে প্রমিস করে কখনোই লিয়ের সামনে আসবে না। লিকে জীবিত দিকে জিনা অনেক কান্না করে, কিন্তু তার কোনো উপায় ছিল না। সে লাস্টবারের মতো লিকে দেখে এখান থেকে চলে যায়। লি বুঝতে পারে তার কাছে জিনা ছিল। এদিকে ডোডো কোম্পানির মালিকের মেয়ে স্যান্ডি লিকে বিয়ে করার জন্য একদমই পাগল পাড়া, কিন্তু লি তাকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল না। এদিকে পেনি জেজের সাথে হাত মিলিয়ে কাজ করছিল। পেনি তো মূলত লিয়ের জন্যই কাজ করত, কিন্তু সে এমনভাবে ভান করত সে জেজের জন্য কাজ করছে। জেজে তার প্ল্যান কিছুটা বুঝতে পারে, কিন্তু তাকে বুঝতে দেয় না। জেজে মেয়র হওয়ার জন্য হাল ছাড়ে না। সে তার ওয়াইফকে নিয়ে একটি জায়গায় বের হয়। জেজেকে মারতে গিয়ে কোনো একটি লোক তার ওয়াইফকে মেরে দেয়। সে মিডিয়ার সামনে বলে তার ওয়াইফের অবস্থা খুবই খারাপ, অনেক বড় একটি অপারেশন করতে হবে। কিন্তু তার ওয়াইফের কিছুই হয়নি, নর্মাল একটি ব্যথা পেয়েছিল। তার ওয়াইফের বাবাও দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে জেজে এই বিষয়টি পেনির সাথেও শেয়ার করে যে সে যদি মেয়র না হতে পারে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদিকে সে নাতানকে নিয়ে প্ল্যান করে কিভাবে জিনাকে শেষ করা যায়। তার কিছু লোক লাগিয়ে সে জিনাকে কিডন্যাপ করানোর কথা বলে। জিনা তাদের অতীত খোঁজার চেষ্টা করছিল। সাথে তাদের সবার অতীত ছিল প্যান্ডোরা বক্সে, যেটা কিনা ডোডো কোম্পানির লকারে ছিল। এই প্যান্ডোরা বক্স সম্পর্কে নাথান, অ্যান্ড্রিও এবং জেজে ছাড়া অন্য কেউ জানতো না। তারা প্ল্যান করে জিনাকে যদি শেষ করে দেয় তাহলে প্যান্ডোরা বক্সটি সম্পর্কে খোঁজ করার কেউ থাকবে না। জেজে তার অ্যাসিস্ট্যান্টকে বলে জিনাকে কিডন্যাপ করানোর জন্য। জেজের অ্যাসিস্ট্যান্ট জিনাকে কিডন্যাপ করে। জেজে তাকে মারার কথা বলে। এদিকে অ্যান্ড্রিও জিনার গাড়ি দেখতে পায় আর সে জিনার গাড়িকে ফলো করতে শুরু করে। পেনি বিষয়টি জানতে পারে। সে সাথে সাথেই লিকে কল করে এই বিষয়টি জানিয়ে দেয়। লিও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে জিনাকে বাঁচানোর জন্য। এদিকে আমরা অ্যান্ড্রিওকে দেখতে পাই। যখনই জিনাকে পানিতে ফেলা হয়, অ্যান্ড্রিও তাড়াতাড়ি ওই জায়গায় চলে যায় জিনাকে বাঁচানোর জন্য। অ্যান্ড্রিও জিনাকে নদীর পাড়ে উঠিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। জিনার তেমন কিছু হয় না, সে সুস্থই ছিল। লি এখানে আসে আর বলে জিনাকে তার বাসায় নিয়ে যেতে। জিনার যখন জ্ঞান ফিরে, লি তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিছুদিনের জন্য আপাতত তুমি সরে থাকো। যে যদি জানতে পারে তুমি এই শহরে আছো তাহলে তোমাকে মারার আবারও চেষ্টা করতে পারে। তাই জিনাকে অন্য একটি শহরে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকে সিন শিফট হয়ে জেজের বাসায় আসে। জেজে আর সবাই মিলে পার্টি করছিল। এখানে জেজের শ্বশুর ছিল আর সাথে অনেকেই ছিল। জেজের শ্বশুর জেজেরকে তেমন একটি পছন্দ করতো না। তার মেয়ে টিনার জন্য মূলত সে তাকে দেখতো। কিন্তু এখানে আরেকটি ঘটনা ঘটে। জেজে তার অ্যাসিস্ট্যান্টের সাথে রিলেশনে জড়িয়েছিল। তার অ্যাসিস্ট্যান্ট অন্য কেউ না, পেনি ছিল। আর এই সব কিছু দূর থেকে তার শ্বশুর দেখে ফেলে। তার শ্বশুরের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কিন্তু তারও কোনো কিছু করার ছিল না, কারণ জেজে কিছুদিন পর মেয়র হবে। জেজে মেয়র হলে তো তার শ্বশুরের এমনিতেই লাভের উপর লাভ। সে চাইছিল তার মেয়েকে সবকিছু বলে দিবে, কিন্তু সে বলে দিতে পারে না। এদিকে আমরা দেখতে পাই আজ অলরেডি জেজে মেয়র হয়ে যায়। জেজেকে কংগ্রাচুলেশন জানানোর জন্য লি আসে। তখন ওই জায়গায় লি অনেক সাক্ষ্য প্রমাণ নিয়ে আসে। ওই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জেজেকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। তাকে আর নির্বাচন করতে দেওয়া হয় না বা তাকে মেয়র হিসাবে গণ্য করা হয় না। জেজে জিনাকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে, কারণ সে জানতো জিনা মারা গিয়েছে। জিনা বলে কি ভেবেছিলে আমি মারা গিয়েছি? না, আমি জীবিত আছি। এদিকে জেজের শ্বশুরকে দেখানো হয়। জেজের শ্বশুর মনে মনে ভাবে এই ছেলে আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। টিনা এসে তাকে বলে জেজেকে ছাড়ানোর জন্য। তখন সে বলে তাকে আমি ছাড়াতে চাই না। এদিকে আমরা জেজের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে পেনি এবং মজোর পিকচার উঠায়। যে পেনির সাথে মিলে আছে এই বিষয়টা সে প্রমাণ করার চেষ্টা করে। সবকিছু নিয়ে সে জেজেকে দেখায়। জেজে এইসব দেখার পর কিছুটা অবাকই হয়ে যায়। রাতের খাবার খাওয়া শেষে জেজে পেনির সাথে দেখা করে।
সে পেনিকে বলে যে আমার কিছু কাজ আছে তোমার সাথে। যে পেনি সম্পর্কে সবকিছু জানতো সে এটা বলে না। সে লিয়ের বিরুদ্ধে কিছু প্ল্যান করে আর কিছু কথা বলে। সে জানতো পেনি সবকিছু গিয়ে লিকে বলে দিবে। আর এমনটাই হয়। এদিকে জিনা আর লি মিলে প্ল্যান করছিল কিভাবে জেজেকে জেলে বন্দি করা যায়। তারা দুইজন এই বিষয় নিয়েই প্ল্যান করছিল। তখনই আমরা জেজেকে দেখতে পাই। সে জেল থেকে বের হওয়ার জন্য পুরো প্রসেসিং করে রেখেছিল। জেজে তার লোক দ্বারা পেনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। জেজে পেনির সাথে দেখা করতে আসে আর বলে আমি খুব ভালো করেই জানি তুমি আমার জন্য না লিয়ের জন্য কাজ করছো। জেজের শ্বশুর এসে জিজ্ঞাসা করে কেমন আছো। আমি খুব ভালো করেই জানতাম তুমি আমার দামানকে ফাঁসানোর চেষ্টা করছো, আর এই কাজটা আমি তোমাকে কখনোই করতে দিব না। এদিকে মজো পেনিকে খুঁজছিল, কিন্তু পেনি কোথায় আছে তারা কেউই জানতো না। পেনি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। পেনির হাতে একটি ব্রেসলেট ছিল, তবে সে এই ব্রেসলেটটি অন করতে পারে না। কিছুক্ষণ পর সে ব্রেসলেটটি অন করে ফেলে আর লোকেশন দিয়ে দেয় লিয়ের কাছে। তারা বাঁচানোর জন্য চলে যায়। এদিকে জিনা অনেক টেনশনে ছিল, আদৌ কি পেনিকে তারা নিয়ে আসতে পারবে। তখনই পেনিকে নিয়ে লি হাজির হয়ে যায়। এদিকে অ্যান্ড্রি সাহস করে তার ড্যাশবোর্ডের ক্যামেরা থেকে সবকিছু দেখাতে শুরু করে, কিভাবে তার লোক দিয়ে সে জিনাকে পানিতে ফেলেছিল আর কিভাবে সে ঘটনাগুলো ঘটিয়েছিল। এইসবের ভিত্তিতে জেজের 5 বছরের সাজা হয়ে যায়। জেজে হাসি খুশিভাবেই জেলে যায়। লি এসে তাকে বলে যে আপনার জেলে কী অবস্থা হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। জেজে বলে আমার কিছুই হবে না। জেলের ভিতরেও জেজে রাজত্ব করতে শুরু করে। সবার আগে সে নিজে খাবার খেত, তারপর তার সেলের লোকগুলোকে খাবার খেতে দিত। এখানে সবাই তাকে কোনো কিছু বলতে পারতো না। তার অ্যাসিস্ট্যান্ট যাকে মন চায় তাকেই মারতো। অ্যান্ড্রিও একদিন জেজের সাথে দেখা করতে আসে। অ্যান্ড্রিও জেজেকে বলে তোমার যা সম্পত্তি আছে তার মধ্যে অর্ধেক আমাকে দিয়ে দাও, না হয় অর্ধেক মূল্যে তোমার প্রপার্টি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি তোমাকে জেল থেকে বের করে দিব। জেজে এই জন্য রাজি হয় না, বলে তুই এখান থেকে চলে যা। এই রাগে তার সেলের লোকগুলোকে সে মারতে শুরু করে। জেজে আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে চিন্তা করে কিভাবে তারা জেল থেকে পালাবে বা কি করলে তারা এখান থেকে বের হতে পারবে। জেজে ওই দিন যে লোকটিকে মেরেছিল ওই লোকটি তার মাথা ফাটিয়ে দেয়। জেজের ওয়াইফ টিনা এবং তার শ্বশুর তার সাথে দেখা করতে আসে। তার শ্বশুরও তাকে বাঁচানোর চেষ্টা করে না, তবে তার ওয়াইফ তাকে বাঁচানোর চেষ্টা করে। অ্যান্ড্রিও বলে যে আমি যে আপনাকে যে কাজটির কথা বলেছিলাম এই কাজটি সম্পর্কে আপনি কি চিন্তা করেছেন। জেজে বলে আমি কখনোই সাইন করব না। অ্যান্ড্রিও বলে আচ্ছা, আপনি সাইন করবেন না তো আপনি কফিটা পান করুন, তারপরেই আপনি অটো সাইন করে দিবেন। কফি খাওয়ার শেষে সে বেহুশ হয়ে যায়। অ্যান্ড্রিও তার হাতের টিপসই নিয়ে চলে যায়। এখন যে সব শেয়ার ছিল অ্যান্ড্রিওর কাছে। এদিকে আমরা লিকে দেখতে পাই তাদের একটি ডিল ফাইনাল হয়েছে এবং তাদের ভ্যাকসিনের যে ফর্মুলাটি ছিল এটাও ফাঁস হয়ে গিয়েছে। এখন তারা এটাকে কম দামে মার্কেটে বিক্রি করতে পারবে। লি বলে এটার যদি অর্ধেক মূল্যেও আমরা বিক্রি করি তাহলে আমাদের অনেক লাভ হবে। আর কিছুদিনের মধ্যে দেখবে জেজের কোম্পানি রাস্তায় বসে যাবে। মজো এতে অনেক খুশি হয়, বলে আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল তাই না, এখন নিজেরই তো কোথাও জায়গা নেই। অ্যান্ড্রিও আবারও জেজের সাথে দেখা করতে আসে, বলে আপনি যদি চান তাহলে আপনার এই ভ্যাকসিন কোম্পানি নিয়ে আমি কাজ করতে পারি। লি তারা অনেক কম দামে ভ্যাকসিনগুলো বিক্রি করছে। লি তাদের পুরনো কোম্পানিতে এসে জিনা আর তার একটি পিকচার দেখতে পায়। তখন সে মজোকে জিজ্ঞাসা করে আমরা কি এত কাছে ছিলাম যে আমাদের এত ক্লোজ একটি পিকচার এখানে পেলাম। তখন অ্যান্ড্রিও বলে না, তোমাদের জাস্ট পরিচয় ছিল, তাছাড়া আর কোনো কিছুই না। লি বলে তার মানে জিনাও কি আমাদের সাথেই কাজ করতো। তখন সবাই বলে হ্যাঁ আমাদের সাথে কাজ করতো। এদিকে অ্যান্ড্রিও যখন প্যান্ডোরা বক্স জিনাকে দিতে যাবে তখনই একটি লোক এসে অ্যান্ড্রিওকে আঘাত করে ফেলে। এতে অ্যান্ড্রিও অনেক আঘাত পায়। এদিকে লি বাসায় আসার পর তার বারবার জিনার কথা মনে পড়ছিল। তখন মজো এসে বলে জিনার ভাই তোমাকে অতীতে অনেক হেল্প করেছে, সে তোমার জন্য জেজের হাতে মারা পড়েছে। জিনার ভাই মারা যাওয়ার কারণেই সে এই উকিলের জবটিতে এসেছে। সে অনেক বছর পড়ালেখা করার পর অনেক পরিশ্রম করার পর জেজের মতো একটি পজিশনে পৌঁছতে পেরেছে। মজো আরো বলে তোমাদের মধ্যে একটি সম্পর্ক ছিল, এটা আমি তোমাদের এখন বলতে পারবো না, পরবর্তীতে বলবো। তারপর সে চলে যায় তার ভাইয়ের ফেয়ারওয়েলে। লি দেখতে পায় তার গলায় যে চেইনটা পরানো ছিল সেটা ছিল জিনার ভাইয়ের গলায়। তার সন্দেহ আরো বাড়তে শুরু করে। এদিকে অ্যান্ড্রিওকে যে গুন্ডায় আঘাত করেছিল যার কারণে সে অসুস্থ হয়ে হসপিটালে ছিল, জিনা তাকে হসপিটালে দেখতে আসে। সে বলে সরি, আমি তোমাকে প্যান্ডোরা বক্সটি দিতে পারিনি। জিনা চলে যায় তার ফোন রেখে। তখনই তার কাছে লিয়ের কল আসে। অ্যান্ড্রিও কলটি রিসিভ করে বলে জিনা এখানে নেই, তোমার কি প্রয়োজন আমাকে বলো। তখন লি বুঝতে পারে যে এটা হচ্ছে অ্যান্ড্রিওর প্ল্যান। অ্যান্ড্রিও হয়তো ইচ্ছে করে এইসব করেছে, না হয় জেজে তাকে মারানোর চেষ্টা করেছে। তখন মজো বলে চলো আগে আমরা দেখে আসি আসলেই প্ল্যান কি।
যে এসব করেছে নাকি অ্যান্ড্রিও করেছে। লি বলে জেজের সাথে আমাদের দেখা করতে হবে এই তথ্যটি জানার জন্য। লি সাথে সাথেই জেজের সাথে দেখা করতে চলে যায়। জেজেকে যখন জিজ্ঞাসা করে যে তুমি এই প্যান্ডোরা বক্সের জন্য অ্যান্ড্রিওকে মেরেছো, তখন সে বলে না, প্যান্ডোরা বক্স সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর এটা হয়তো অ্যান্ড্রিও নিজেই করিয়েছে। তারপর সে জিনার সাথে দেখা করতে চায়, আর গিয়ে দেখতে পায় অ্যান্ড্রিও আর জিনা একসাথে ছিল আর তারা দুজন কিস করছিল। এটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। লি চলে যায় পেনির সাথে দেখা করার জন্য। পেনি তাকে সব কিছু খুলে বলে তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল জিনা। জিনা তুমি যখন অন্ধ ছিলে তখন থেকেই তোমার বাসায় কাজ করতো। তারপর তোমাদের আবারও দেখা হয় ডোডো কোম্পানিতে কাজ করা অবস্থায়। তোমাদের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি হয়। জিনা তোমাকে সবসময় সাপোর্ট করতো। জিনার ভাই তোমার জন্যই মারা গিয়েছে। এই সব জানার পর লি দেশে ফিরে আসে আর মজোর সাথে বলে আমি জিনার সাথে কথা বলতে চাই। মজো তাকে নিষেধ করে জিনার সাথে দেখা করতে। বলে তোমার একমাত্র প্ল্যান হচ্ছে জেজেকে শেষ করা। তুমি যদি এখন জিনাকে সব কিছু খুলে বলো, তার সাথে দেখা করো, তার সাথে রিলেশন করতে যাও, তাহলে তোমার এখানে প্রবলেম হতে পারে। এদিকে জেজে অ্যান্ড্রিওকে বলে তুমি যদি আমাকে জেল থেকে বের হতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে আমার সব প্রপার্টি নিজের হাতে লিখে দিয়ে দিব আর তোমার সাথে মিলে ব্যবসা করব। পরদিন আদালতের সিন দেখানো হয়। জেজের বিরুদ্ধে সঠিক প্রমাণ না থাকার কারণে জেজেকে ছেড়ে দেওয়া হয়। লি এতে অনেক টেনশনে পড়ে যায়। সে এখন কি করবে এটা নিয়েই সে চিন্তায় থাকে। এদিকে ডোডো কোম্পানির প্রেসিডেন্টকে দেখানো হয় তার ডিমেনশিয়া হয়ে গিয়েছিল। অ্যান্ড্রিও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে এখন কি করবে? তার বাবার এমন অবস্থা হলে সে তো আর সম্পত্তি পাবে না। তারপর সে জিনার কাছে যায়। জিনাকে গিয়ে বলে যে আমার বাবার এই অবস্থা, বাবা চায় আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেই। এখন তুমি কি বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? জিনা এতে কনফিউজ হয়ে যায় সে কি বলবে। এদিকে জেজের ওয়াইফ টিনা তার হাজব্যান্ড এবং পেনির ভিডিও দেখছিল। এটা দেখে সে জেজের কাছে যায় আর তাকে গিয়ে একটি চড় মারে। বলে তোর মতো মানুষের সাথে আমি কখনোই সংসার করব না। এটা বলে তাকে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যায়। এদিকে আমাদের অ্যান্ড্রিওর বাবাকে দেখানো হয়। সে তার সন্তান এবং তার পরিবারের সব সদস্যকে ডেকে নিয়ে আসে। কেউ তার অপারেশন করার জন্য রাজি হয় না, শুধুমাত্র সেন্টি বুট করে তার বাবাকে বাঁচানোর জন্য। তখন সে বলে আমার বাবাকে 1% বাঁচানোর চান্স আছে, তার মানে বাবার অপারেশন করা হবে। এদিকে নাতান আর তার মা চাইতো এই অপারেশন না হোক। চেয়ারম্যান তখন বলে আমার অপারেশন করা হবে। চেয়ারম্যানকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। তারপর হুট করে চেয়ারম্যান মারা যায়। চেয়ারম্যান মারা যাওয়ার পর চেয়ারম্যানের লাশটিও গায়েব হয়ে যায়। এদিকে স্যান্ডি তার বাবার জন্য কান্না করতে শুরু করে। নাতান তাদের যে ওয়াসিয়াতনামা ছিল ওই ওয়াসিয়াতনামাটি চেঞ্জ করে রাখে। এখানে তারা সবার সামনে বলে দিতে চায় তাদের বাবা আর বেঁচে নেই, বাবার লাশ হারিয়ে গিয়েছে। এটা তারা বলতে চায় না। এটা দুনিয়ার সামনে আসলে তাদের কোম্পানির ক্ষতি হতে পারত। ওয়াসিয়াতনামা দেখে সেন্টি অনেক রেগে যায়, কারণ তার বাবা সবকিছু অ্যান্ড্রিওর নামে লিখে রেখে গিয়েছিল। নাতান অ্যান্ড্রিওর সাথে মারামারি করতে শুরু করে, বলে তুই এইসব চেঞ্জ করেছিস। এদিকে আমরা জিনাকে দেখতে পাই। জিনার কাছে অ্যান্ড্রিওর ফোন ছিল। তখন সে জেজের একটি SMS দেখতে পায়। জেজে লিখেছিল তোর বাবা আমার কাছে আছে আর সে জীবিত আছে। জিনা তাদের ফলো করতে শুরু করে। জিনা অ্যান্ড্রিওকে ফলো করে একটি বাসায় যায়। বাসায় যাওয়ার পর সে শুনতে পারে অ্যান্ড্রিও জেজের সাথে বলছিল যে সে ওয়াসিয়াতনামা চেঞ্জ করেছে। তখন সে একটি আর্টিস্ট দিয়ে চেক করানোর পর জানতে পারে যে আসলে এই বিষয়টা সত্য। অ্যান্ড্রিওর সাথে সে দেখা করে এই বিষয়টা সবার সামনে আনতে বলে। জিনা চলে যাওয়ার পর অ্যান্ড্রিও ওই পেপারটিকে জ্বালিয়ে দেয়। এদিকে চেয়ারম্যানের যখন ফেয়ারওয়েল হতে যাচ্ছিল তখনই চেয়ারম্যানকে নিয়ে হাজির হয় জিনা। চেয়ারম্যানকে দেখে ভূত বলে তার ওয়াইফ চিৎকার করে ওঠে। এদিকে সবাই চেয়ারম্যানকে দেখে কিছুটা অবাক হয়। এদিকে জেজের বলার মতো কিছু ছিল না। জিনা বলে যে উনাকে আমি লুকিয়ে রেখেছিলাম, তাও ওনার কথায়। তখন সে অ্যান্ড্রিওকে বলে যে তুমি সবকিছু সত্য স্বীকার করে নাও। অ্যান্ড্রিও কোনো কিছুই স্বীকার করতে রাজি হয় না। এদিকে আমরা জিনাকে দেখতে পাই একটি টিভি শো এর মাধ্যমে আজ পর্যন্ত যে যা যা করেছে সবকিছু সে সবার সামনে নিয়ে আসে। যে জিনাকে মারার জন্য কিছু লোক লাগায় আর সে নিজেও যায়। জিনাকে যখন সে মারতে যাবে তখনই এখানে অ্যান্ড্রিও চলে আসে। তখন জিনার জায়গায় গুলিটি অ্যান্ড্রিওর উপর লাগে। অ্যান্ড্রিওর বডি মাটিতে লুটিয়ে পড়ে। তখন জিনা এসে তাকে বলে যে তোমার কিছু হবে না। অ্যান্ড্রিও বলে আমি যে তোমাকে হেল্প করতে পেরেছি এটাই বেশি। অ্যান্ড্রিওকে মারার কারণে জেজেকে আবারও পুলিশ ধরে নিয়ে যায়। লি জেজেকে বলে যেদিন তোমাকে ননভেজ খাবার দেওয়া হবে সেদিনই তোমার মৃত্যু হবে। এদিকে আমরা জিনাকে দেখতে পাই সে দেশ ছাড়ার কথা চিন্তা করে। এদিকে মজো হচ্ছে এখন ডোডো কোম্পানির সিও। কিছু বছর পরের সিন দেখানো হয় যেখানে আমরা লিকে অন্ধ অবস্থায় দেখতে পাই, যেটা সে আগে ছিল। যেহেতু তার মাথায় গুলি লেগেছিল যার কারণে তার চোখের আলো চলে
গিয়েছিল। জিনা তার বাসায় আবারও কাজের লোক হয়ে কাজ করত। লি অপারেশনে যাওয়ার আগে বলে, আমি খুব ভালো করেই জানতাম জিনা তুমি আমার বাসায় কাজ করছো, এতদিন ধরে আমার দেখভাল করছো। তখন জিনা হাসতে হাসতে বলে, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে, আমি তোমার অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।